অডিও কথনে আজকে আমি পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস তিথির নীল তোয়ালে। এই উপন্যাসের মাধ্যমে আমি হুমায়ুন আহমেদের লেখা পড়তে শুরু করেছিলাম, তাই এই উপন্যাসটি আমার কাছে স্পেশাল। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1993 সালে। এই উপন্যাসটি লেখক উৎসর্গ করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। উপন্যাসটি আমি 4 পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। মেজাজ খারাপ করার মতো পরপর কয়েকটা ঘটনা ঘটে গেছে। জাফর সাহেবের প্রেসারের সমস্যা আছে। মেজাজ খারাপ হলে প্রেসার দ্রুত ওঠানামা করে, চট করে মাথা ধরে যায়, ঘাড় ব্যথা করতে থাকে এবং মুখে থুথু জমতে থাকে। এর কোনোটিই লক্ষণ ভালো নয়। 50 পার হবার পর লক্ষণ বিচার করে চলতে হয়। তার বয়স ৫-৫০। তিনি লক্ষণ বিচার করে চলার মনে প্রাণে চেষ্টা করেন কিছুতেই যেন মেজাজ না বিগড়ে যায়। এটা প্রায় কখনোই সম্ভব হয় না। অফিস থেকে ফেরার পর 3টা ঘটনা ঘটল মেজাজ খারাপ করার মতো। ইলেকট্রিসিটি না থাকায় লিফট বন্ধ ছিল। 8 তলা পর্যন্ত হেঁটে উঠার পর কারেন্ট চলে এলো। লিফট ওঠানামা শুরু করলো। পত্রিকা চেয়েছিলেন, সকালবেলা তাড়াহুড়ায় ভালো মতো পড়া হয়নি। তাকে ভেতরের একটা পাতা দেয়া হলো। বাইরের পাতাটা নাকি পাওয়া যাচ্ছে না। 1 কাপ চা চাইলেন। তিথি 1 কাপ চা দিয়ে গেল। চুমুক দিতে গিয়ে দেখেন স্বর ভাসছে। তিনি বললেন, স্বর ভাসছে কেন? তিথি বলল, স্বর চায়ের চেয়ে হালকা, তাই বলে স্বর ভাসছে। যদি ভারী হতো তাহলে ডুবে যেত, বলেই সে হেসে ফেলল। জাফর সাহেব গম্ভীর গলায় বললেন, রসিকতা করছিস কেন? রসিকতা করছি না বাবা, একটা বৈজ্ঞানিক সত্য ব্যাখ্যা করলাম। কঠিন ধমক দিতে গিয়েও জাফর সাহেব নিজেকে সামলে নিলেন। মেজাজ ঠিক রাখতে হবে, কিছুতেই মেজাজ খারাপ হতে দেয়া যাবে না। মেজাজের জন্য শুধু তার নিজেরই যে সমস্যা হচ্ছে তাই না, পারিবারিক সমস্যাও হচ্ছে। গত 4 দিন ধরে এই ফ্ল্যাট বাড়িতে শুধু তিথি এবং তিনি আছেন। তার স্ত্রী শায়লা ছোট 2 মেয়ে ইরা মীরাকে নিয়ে পল্লবীতে তার মায়ের বাসায় চলে গেছেন। যাবার আগে কঠিন গলায় বলেছেন, তুমি তোমার মেজাজ নিয়ে থাকো, আমি চললাম। জাফর সাহেব বলেছেন, যেতে ইচ্ছে হলে যাবে, তবে তুমি যদি মনে করো আমি তোমাকে সাধাসাধি করে নিয়ে আসবো, তাহলে বিরাট ভুল করবে। এ জীবনে অনেক সাধাসাধি করেছি, আর নয়। তোমার ব্যাপারে আমি হাত ধুয়ে ফেলেছি। ছোট মেয়ে দুটিও যে মার সঙ্গে চলে যাবে তিনি ভাবেননি। তিনি সারা জীবন শুনে এসেছেন মেয়েরা পিতৃভক্ত হয়। শুধু তার বাড়িতেই উল্টো নিয়ম। 2 মেয়ে সুরসুর করে মার সঙ্গে চলে গেল। তাও যদি স্কুলে পড়া বাচ্চা মেয়ে হতো, একটা কথা ছিল। একটা আইএসসি দিয়েছে, অন্যটা আইএ পড়ে, সেকেন্ড ইয়ার। বড় মেয়ে তিথিও হয়তো চলে যেত, নেহায়েত হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যায়নি। ইরা মীরা খুব ভালো করে জানে তিনি এদের না দেখলে অস্থির বোধ করেন। সবাইকে একসঙ্গে না নিয়ে বসলে খেতে পারেন না, মেজাজ খুব খারাপ হয়ে যায়। কাকে কখন কি বলছেন খেয়াল থাকে না। শায়লা চলে যাওয়ার পরদিন কাজের মেয়ে রাশেদা তার টিনের ট্রাঙ্ক এবং পোটলা পুটলি নিয়ে বিদায় হয়ে গেল। যাবার সময় বলল, ভুল ত্রুটি কিছু হইলে নিজ গুণে ক্ষমা কইরা দিবেন। জাফর সাহেব বললেন, বেতন পাওনা আছে না, বেতন নিয়ে যাও। আমার বেতনের দরকার নাই। শেষ মুহূর্তে জাফর সাহেব আপোষের সুর বের করলেন। রাশেদা চলে গেলে ভয়াবহ সমস্যা হবে। তিথি সামান্য 1 কাপ চা পর্যন্ত ঠিক মতো বানাতে পারে না, রান্নার প্রশ্নই আসে না। ঢাকা শহরে ভালো কাজের লোক পাওয়া পরশ পাথর পাবার মতো। জাফর সাহেব রাশেদার দিকে তাকিয়ে প্রায় মধুর গলায় বললেন, চলে যাচ্ছ কেন তাই তো বুঝলাম না, তোমাকে তেমন কিছু বলা হয়নি। রাশিদা বলল, আমি মিজাজের ধার ধারি না, যে বাড়িতে আমারে ইংরেজি গাইল দেয় সেই বাড়িতে আমি কাম করি না। ইংরেজি গালির ব্যাপারটা সত্য। জাফর সাহেব রাশিদাকে স্টুপিড ব্রেইনলেস ক্রিয়েচার বলেছেন এবং তিনি মনে করেন তার জায়গায় অন্য যে কেউ এর চেয়ে কঠিন গালি দিত। তিনি অফিস থেকে এসে স্যান্ডেল চাইলেন। রাশেদা স্যান্ডেল দিল ঠিকই, কিন্তু 2টা দুপাটির। তিনি কিছু বললেন না। চা চাইলেন, চা এনে দিল। চুমুক দিয়েই দেখেন মিষ্টি হয়নি। তিনি বললেন, রাশেদা, চিনি লাগবে। সে রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল,
চিনি দেওয়া আছে, লাড়া দেন। নাড়া দিতে চামচ লাগবে। তিনি চামচ চাইলেন। রাশেদা একটা তরকারির চামচ নিয়ে উপস্থিত হলো। চামচ দেখেই তার মেজাজ খারাপ হলো। তবু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, এই চামচ চায়ের কাপে ঢুকবে? রাশেদা চামচ উল্টে পেছনটা দিয়ে ডাল ঘোটার মতো তার চায়ের কাপ ঘুটে দিল। শুধু তখনই তিনি বললেন, স্টুপিড, ব্রেনলেস ক্রিয়েচার। অবশ্যই কঠিন গলায় বললেন, মিষ্টি করে কাউকে স্টুপিড তো বলা যায় না। সেই বলাটাই কাল হয়েছে। জাফর সাহেব মেজাজ আয়ত্তে রাখার চেষ্টা অনেক দিন থেকেই করছেন, পারছেন না। সবাই সবকিছু পারে না, চেষ্টাও করে না। তিনি চেষ্টা করছেন। সেই চেষ্টা কারোর চোখে পড়ছে না। 233 টাকা দিয়ে বই কিনে এনেছেন, সেলফ কন্ট্রোল, 700 পৃষ্ঠার বই। সেখানে নেই এমন জিনিস নেই। একটা অংশ আছে ইয়োগা। সেই অংশে বলা হয়েছে প্রতি রাতে শোবার আগে 5 মিনিট শবাসন করলে নিজের উপর পূর্ণ কর্তৃত্ব স্থাপিত হবে। শবাসনের নিয়ম হলো শক্ত মেঝেতে খালি গায়ে শুয়ে থাকতে হবে। গায়ে কোন রকম কাপড়ই থাকতে পারবে না, অন্তর্বাসও নয়। চোখ বন্ধ করে নিজেকে ভাবতে হবে একজন মৃত মানুষ। তার দেহটা একটা মৃত মানুষের দেহ। এই দেহের কোনো অনুভূতি নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এই দেহের কোনো যোগ নেই। 50-50 বছর বয়সে ন্যাংটো হয়ে মেঝেতে শুয়ে থাকার কল্পনাই ভয়াবহ। তিনি এই ভয়াবহ ব্যাপারটাও করলেন। দরজা বন্ধ করে বাতি নিভিয়ে মেঝেতে শুয়ে রইলেন। পুরোপুরি নগ্ন হওয়া তার পক্ষে সম্ভব হলো না। তিনি কোমরে একটা টাওয়েল জড়িয়ে রাখলেন। লাভের মধ্যে লাভ এই হলো, তার ঠান্ডা লেগে গেল। কাশি, সর্দি, টনসিল ফুলে একাকার, ঢোক গিলতে পারেন না। মানুষের কত সমস্যা থাকে, তার একটি সমস্যা, মেজাজ সমস্যা। কেউ তা সহজভাবে নিতে পারে না। মানুষের অসংখ্য সদ্গুণের কিছু কিছু তারও নিশ্চয়ই আছে, সেসব কেউ দেখবে না। শায়লা বাড়ি ছেড়ে চলে গেল। 4 দিনে একবার টেলিফোন পর্যন্ত করেনি। মেয়ে দুটিও না। রাশেদা চলে গেছে জানার পর তার কি উচিত ছিল না বাসায় ফিরে আসা? এই যে তিথি সরভর্তি 1 কাপ চা তার হাতে দিল, চাপা হাসি হাসতে হাসতে বৈজ্ঞানিক সত্য ব্যাখ্যা করতে লাগলো। তার কি উচিত ছিল না বলা, বাবা কাপটা আমার কাছে দাও, আমি আরেক কাপ চা বানিয়ে আনছি? এমন না যে সে পরীক্ষার চাপে ব্যতিব্যস্ত। তার এমএসসি ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। সে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। অপেক্ষার এই সময়টা তো সে রান্নাবান্না শেখার চেষ্টাও করতে পারে। একদিন বিয়ে হবে, নিজের সংসার শুরু করবে। এই যুগের মেয়েরা লেখাপড়া শুধু শিখবে, রান্নাবান্না শিখবে না? সামান্য 1 কাপ চাও বানাতে পারবে না, তা তো হয় না। সরভর্তি চা হাতে নিয়ে জাফর সাহেব বসে রইলেন। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজছে। রাশেদা নেই যে কলিং বেল শুনে দরজা খুলে দিবে। তিথি কি করছে? সে কি তার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে? তার ইচ্ছা করছে কড়া গলায় ডাকেন, তিথি। ডাকার আগেই তিথি উপস্থিত হলো, হাতে চায়ের কাপ। বাবা নাও, এবার চায়ে কোনো স্বর নেই, ছেঁকে এনেছি। জাফর সাহেব যন্ত্রের মতো চায়ের কাপ নিতে নিতে বললেন, কলিং বেল বাজছে। দরজা খোলা হয়েছে বাবা। কে এসেছে? অচেনা একজন। যে এসেছে সে ড্রয়িং রুমে বসেছে। জাফর সাহেব চায়ের কাপ হাতে উঠে গেলেন। তিথি হাত ধরে বাবাকে বসিয়ে দিল, নরম গলায় বলল, চা শেষ করে তারপর যাবে, তার আগে না। কেন? যে এসেছে আমার ধারণা তাকে দেখে তোমার মেজাজ আরো খারাপ হবে। মাঝখান থেকে তোমার চা খাওয়া হবে না। চায় কি চিনি হয়েছে? হুম। চায়ের টেম্পারেচার ঠিক আছে? বেশি ঠান্ডা কিংবা বেশি গরম হয়নি তো? না, ঠিকই আছে। তিথি বাবার সামনে মোড়া পেতে বসলো। জাফর সাহেব লক্ষ্য করলেন মেয়েকে কেমন জানি অচেনা অচেনা লাগছে। চুল টুল কেটেছে কিংবা কোনো একটা কায়দা করেছে। রাস্তার মোড়ে মোড়ে মেয়েদের চুল কাটার দোকান হওয়ায় এই এক বিপদ হয়েছে। নাপিতের কাছে যাবে ছেলেরা, মেয়েরা কেন যাবে? কি যে হচ্ছে দেশটার। জাফর সাহেব বললেন, তোকে এমন লাগছে কেন? কেমন লাগছে? কিরকম যেন লাগছে। চুল কেটেছিস? না, কানে দুল পড়েছি।
জাফর সাহেব মেয়ের কানের দিকে তাকিয়ে চমকে উঠলেন। হাতের চুড়ির চেয়ে বড় দুটা রিং মাঝারি সাইজের হাতির কানের জন্য মানানসই হতো, মানুষের কানের জন্য না। সুস্থ মাথার কেউ এই দুল কানে পরে? এই ফ্যাশন কবে চালু হলো? সুন্দর লাগছে না বাবা? জাফর সাহেব গম্ভীর গলায় বললেন, এগুলির নাম কি? আলাদা কোনো নাম নেই, আমি নাম দিয়েছি পাঙ্কু রিং। পাঙ্কু মেয়েদের রিং। পাঙ্কু মেয়ে মানে কি? তুমি বুঝবে না। তোমার চা খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে তুমি এবার বসার ঘরে যাও। যে বসে আছে তাকে দ্রুত বিদায় করে আসো। তবে ফর গডস সেক রাগারাগি করবে না। রাগারাগি করবো কেন? রাগারাগি করবে কারণ ভদ্রলোক কাদামাখা জুতা পায়ে কার্পেটে হাঁটাহাঁটি করছেন। তোমার কাছে হয়তো অবিশ্বাস্য মনে হবে, কিন্তু তার হাতে 4টা মুরগি। মুরগিগুলি তিনি কার্পেটে শুইয়ে রেখেছেন। আমার মনে হয় তারা ইতিমধ্যে কার্পেট নোংরা করে ফেলেছে, কারণ মুরগিগুলি তো আর জানে না আমরা নতুন কার্পেট কিনেছি। ঠাট্টা করছিস? মোটেই ঠাট্টা করছি না, সত্যি কথা বলছি। তোমার যা মেজাজ, ঠাট্টা করে বিপদে পড়তে চাই না। সত্যি কার্পেটে মুরগি শুইয়ে রেখেছে? হ্যাঁ। তুই বলতে পারলি না যে কার্পেট মুরগির বিছানা নয়? আমি বলতে পারিনি, কারণ আমি অতি ভদ্র একজন তরুণী। কাউকে অপ্রস্তুত করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ভদ্রলোক কেমন মুখ কাচুমাচু করে বসে আছে, দেখেই মায়া লাগলো। জাফর সাহেব গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। তিথি বলল, প্লিজ বাবা, মেজাজ খারাপ করবে না। গ্রাম থেকে এসেছে, বোকাশোকা মানুষ। তিথি মিথ্যা বলেনি। সত্যি সত্যি কার্পেটের এক কোনায় 4টা মুরগি, দড়ি দিয়ে পা বাঁধা। তারা ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমের সৌন্দর্য দেখছে। ধুলো মাখা জুতো পায়ে রোগা ধরনের একটা ছেলে বসে আছে। কার্পেট মাত্র গত সপ্তাহে কেনা হয়েছে। জুট কার্পেট না কিনে তিনি প্রায় 4 গুণ দাম দিয়ে সিনথেটিক শ্যাগ কার্পেট কিনেছেন। সেখানে কেউ যদি কাদামাখা জুতা পায়ে সোফায় বসে থাকে, কেমন লাগে? জাফর সাহেব রুক্ষ গলায় বললেন, কি ব্যাপার? ছেলেটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। গায়ে খয়েরি রঙের চাদর, গলায় টকটকে লাল রঙের মাফলার। চোখে সানগ্লাস থাকলে 16 কলা পূর্ণ হতো। বুক পকেটে আছে নিশ্চয়ই। এদের আর কিছু থাকুক আর না থাকুক, সানগ্লাস থাকে। জাফর সাহেবের অনুমান মিথ্যা হলো না। সে পা ছুঁয়ে সালাম করবার জন্য নিচু হতেই বুক পকেট থেকে এক গাদা ভাঙতি পয়সা, চাবির রিং এবং একটা সানগ্লাস পড়ে গেল। জাফর সাহেব থমথমে গলায় বললেন, তুমি কে? আমার নাম জামান, নুরুজ্জামান। ভালো কথা। ব্যাপারটা কি? মুরগি তুমি এনেছো? জি। আমার বাড়ি অতীতপুর। ঢাকায় একটা কাজে আসছি। আপনার আব্বা মুরগি দিয়ে দিলেন, বললেন নিয়ে যাও। নুরুজ্জামান দাঁত বের করে হাসছে, পান খাওয়া লাল দাঁত। জাফর সাহেবের ইচ্ছা হচ্ছে ধমক দিয়ে ছোকরার হাসি বন্ধ করে দেন। এত দূর থেকে মুরগি আনার দরকার কি? ঢাকায় কি মুরগি পাওয়া যায় না? উনি আপনাকে একটা চিঠিও দিয়েছেন। দেখি চিঠি। জাফর সাহেব চিঠি নিলেন। তার মেজাজ আরো খারাপ হলো। চিঠি একটি ব্যক্তিগত ব্যাপার। খামে বন্ধ করে যার চিঠি তার কাছে দিতে হয়। এই সামান্য ব্যাপারও তার বাবার মাথায় এখন ঢুকছে না। কারণটা কি? মস্তিষ্ক বিকৃতি শুরু হলো নাকি? জাফর সাহেব ভুরু কুঁচকে অতি দ্রুত চিঠির উপর দিয়ে চোখ বুলিয়ে গেলেন। বাবা জাফর, দোয়া নিও। নুরুজ্জামানের সঙ্গে কয়েকটা মুরগি এবং কিছু ডিম পাঠালাম। ঢাকায় নুরুজ্জামানের কিছু কাজ আছে, তাকে সাহায্য করবে। সে কয়েকদিন থাকবে। তোমার বাসাতেই রাখার ব্যবস্থা করো। দরিদ্র ছেলে, ঢাকায় আত্মীয় স্বজনও নেই। বৌমার চিঠিতে জানলাম তোমার প্রেসারের সমস্যা হয়েছে। আধুনিক জীবনযাপনের এই হলো ফল। পাখির মতো আহার করবে, গাড়ি করে অফিস গিয়ে কিছু কাগজপত্র সই করে ফিরে আসবে। খানিকক্ষণ টিভি দেখে স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়লে প্রেসার তো হবেই। আমার এত বয়স হলো, এখনো তো এ জাতীয় কোনো সমস্যা হয়নি। শুনলাম আজকাল তুমি অল্পতে অনেক হইচই চেঁচামেচি করো। এটাও ভালো কথা না। চিঠি আর পড়তে ইচ্ছা করছে না। চিঠি মানেই উপদেশ। ৫-৫০ বছরের ছেলেকে এত উপদেশ দেয়া যায় না। এটা উনাকে কে বুঝিয়ে দেবে? জাফর সাহেব নুরুজ্জামানের দিকে তাকালেন। সে এখনো দাঁড়িয়ে আছে, ধপ করে সোফায় বসে পড়েনি। যাক, এইটুকু ভদ্রতা তাহলে আছে।
নুরুজ্জামান হড়বড় করে বলল, 18টা ডিম দিয়েছিলেন, এখন 17টা আছে, একটা ভেঙে গেছে। জাফর সাহেব লক্ষ্য করলেন সোফার এক কোনায় ডিমের পুঁটলি। ভাঙা ডিম থেকে হলুদ রস বের হয়ে সোফায় নিশ্চয়ই লেগেছে। ঢাকায় কতদিন থাকবে? কিছুদিন থাকতে হবে স্যার। কিছুদিন মানে কতদিন? বি স্পেসিফিক। 4-5 দিন। এটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি। আমার স্ত্রী বর্তমানে বাসায় নেই, কাজের লোকও নেই। এখানে থাকলে তোমার সমস্যা হবে। নুরুজ্জামান হাসি মুখে বলল, আমার কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে কার্পেটে শুয়ে থাকবো, নরম কার্পেট। এই কার্পেট শোয়ার জন্য না। ভালো কথা, জুতা পরে এই কার্পেটে উঠবে না। তুমি করো কি? আমি অতীতপুর গার্লস হাই স্কুলের হেডমাস্টার। জাফর সাহেব বিস্মিত হলেন। 21-22-এর মতো বয়স বলে মনে হচ্ছে। এই ছেলে হেডমাস্টার? তার মানে কি? তিনি বললেন, অতীতপুরে মেয়েদের হাই স্কুল আছে নাকি? এখনো স্কুল হয় নাই, শুধু জমি পাওয়া গেছে। মেয়েদের স্কুলের জন্য একজন 50 ডেসিমেল জমি দান করেছে। সবাই আমাকে ধরলো, তুমি জোগাড় যন্ত্র করে স্কুল দাঁড় করাই দাও। এই জন্যেই ঢাকায় আসছি। বুঝলাম না, ঢাকায় এসে কি হবে? স্কুলের স্যাংশন লাগবে। স্কুলঘর তোলার জন্যে সাহায্য যদি কিছু পাওয়া যায়, শিক্ষামন্ত্রীর সঙ্গে একটু দেখা করব। জাফর সাহেব বিরক্ত হয়ে বললেন, তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হয় শিক্ষামন্ত্রী তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনি একটু চেষ্টা চরিত্র করলে। আমি চেষ্টা করলেও কিছু হবে না। শিক্ষামন্ত্রী কোনো বাড়ির কাছের ব্যাপার না। মন্ত্রীদের কোনো দায় পড়েনি অতীতপুরের নুরুজ্জামানের সঙ্গে দেখা করার। তাদের আরো কাজ আছে, বুঝতে পেরেছ? জি স্যার। আমার মনে হয় তোমার যা করা উচিত তা হলো স্থানীয় এমপির সঙ্গে যোগাযোগ করা। মন্ত্রী অনেক বড় ব্যাপার। তবু আসলাম যখন, একটু চেষ্টা করে দেখি। জাফর সাহেব বললেন, তোমার পড়াশোনা কতদূর? বিএ পাশ করেছি, গৌরীপুর কলেজ। এমএ পাশ করার ইচ্ছা ছিল, টাকা পয়সা জোগাড় করতে পারলাম না। মানুষের সব ইচ্ছা তো আর। নুরুজ্জামান কথা শেষ করলো না। সোফায় বসে জুতা খুলতে লাগলো। জুতা জোড়া রেখে এলো কার্পেটের বাইরে। অর্থাৎ এটা মোটামুটি নিশ্চিত যে সে এখানে কিছুদিন থাকবে। টকটকে লাল রঙের মোজা দেখা যাচ্ছে। কোনো সুস্থ মাথার লোক এরকম মোজা পরে? নতুন মোজা, এক কোনায় এখনো লেবেল লাগানো, লেবেল খোলেনি। কিংবা কে জানে, এরা হয়তো লেবেল খোলে না। সে এখন হ্যান্ডব্যাগের চেইন খুলছে। জাফর সাহেব মনে মনে বললেন, গাধা। বসার ঘর থেকে বের হয়ে এলেন। গাধাটা এখন নিশ্চয়ই লুঙ্গি বের করে পরে ফেলবে। সোফার টেবিলে পা তুলে নখ কাটবে। পকেটের ভাঙতি পয়সার সঙ্গে একটা নেল কাটারও কার্পেটে পড়েছে। এই জাতীয় লোকজন কোনো কাজকর্ম না থাকলে বসে বসে নখ কাটে। সেই কাটা নখ অ্যাশট্রেতে জমা করে রাখে। তিথি বলল, কি হলো বাবা? মুখ দেখে মনে হচ্ছে ভয়াবহ কিছু ঘটে গেছে। ভদ্রলোক কিছুদিন এখানে থাকবেন, তাই না? হুম। গেস্ট রুম দেখিয়ে দেব? দেখিয়ে দে। রাতে ভাত খাবে? খাবে তো বটেই। দুজনের মতো ভাত আছে, আবার চড়াতে হবে। জাফর সাহেব বললেন, আমি ভাত খাবো না, ওই গাধাটাকে খাইয়ে দে। গাধা বলছো কেন? শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে এসেছে। স্কুল স্যাংশন করিয়ে সে গ্রামে মেয়েদের হাই স্কুল দেবে। সে নাকি হাই স্কুলের হেডমাস্টার। তুমি বেশি রেগে যাচ্ছ বাবা। এসো, তুমি তোমার ঘরে শুয়ে থাকো। শুয়ে শুয়ে তোমার সেলফ কন্ট্রোল বইটা পড়ো। তোর মা টেলিফোন করেছিল? না। আমি টেলিফোন করব? কোনো দরকার নেই। লেট দেম গো টু হেল। তোর মার ব্যাপারে আমি হাত ধুয়ে ফেলেছি। আমার কি মনে হয় জানো বাবা? আমার মনে হয় তোমারই উচিত মাকে টেলিফোন করা। রাগারাগি তুমি করেছো, মা করেনি। টেলিফোন করে কি বলবো? আই এম সরি? কিচ্ছু বলতে হবে না। টেলিফোন করলেই মার রাগ পড়ে যাবে। তারপর যখন শুনবে রাশেদা চলে গেছে, বাসায় একজন অতিথি, তখন সব সামলাবার জন্য নিজেই আসবেন। করবো টেলিফোন? জাফর সাহেব কিচ্ছু বললেন না। তিথি টেলিফোন সেট বাবার সামনে থেকে উঠিয়ে নিয়ে গেল। মার সঙ্গে কথা বলার সময় যেন বাবা শুনতে না পান।
শায়লা টেলিফোন ধরলেন। তিথি বলল, কেমন আছো মা? শায়লা ভারী গলায় বললেন, ভালো। রাগ কমেছে? রাগ কমাকমের এর মধ্যে কি আছে? বাড়ি থেকে বের হয়ে এসেছি যখন পুরোপুরি এসেছি। তুই কি ভেবেছিস সুরসুর করে ফিরে আসবো? তুই ভেবেছিস কি তোর বাবা 1 মাইল দূর থেকে ক্রলিং করে এসে আমার পায়ে ধরলেও লাভ হবে না? তোমার রাগ তো কমেনি মা, বরং বেড়েছে। এদিকে বাবা পুরোপুরি ঠান্ডা, মুখ শুকনো করে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। তোমার সঙ্গে কম্প্রোমাইজে আসতে চান। আমাকে বললেন তোর মাকে টেলিফোন কর। আমি নিজের ইচ্ছে টেলিফোন করিনি মা, বাবা করালো। তুই তোর বাবাকে বল আমি কোনোদিনও তার ওই সাধের ফ্ল্যাট বাড়িতে ঢুকবো না। কত বড় সাহস! আমার মেয়েদের সামনে আমাকে বলে ব্রেইনলেস ক্রিয়েচার। ব্রেইনলেস ক্রিয়েচার বলা বাবার মুদ্রা দোষ। রাশেদাকেও বাবা ব্রেইনলেস ক্রিয়েচার বলেছে এবং রাশেদাও বিদায় হয়ে গেছে। মা, আমরা দারুণ বিপদে পড়েছি। এদিকে গোদের উপর ক্যান্সারের মতো অতীতপুর থেকে এক অতিথি এসে উপস্থিত। উনার হবি হচ্ছে মন্ত্রীদের সঙ্গে কথা বলা। উনি জানিয়েছেন ঢাকার সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে কথা না বলে উনি বিদেয় হবেন না। চুপ কর, খামোখা বকবক করিস না। শুধু শুধু এত কথা বলিস কেন? বাবার সঙ্গে সত্যি কথা বলবে না মা? না মা, একটা কথা বলি শোনো। তুমি কি একটু ওভার রিয়াক্ট করছো না? তুমি 25 বছর ধরে বাবার সঙ্গে আছো। তুমি তো জানো চট করে রেগে যাওয়া বাবার স্বভাব। রেগে যায় আবার রাগ চলেও যায়। কখনো রাগ পুষে রাখে না। রাগ পুষে রাখার ব্যাপারটা তুমিই করো। তুই আমাকে উপদেশ দিচ্ছিস? উপদেশ দিচ্ছি না মা। আর উপদেশ দিলেও তুমি সেই উপদেশ শোনার পাত্র না। বাবা তোমাকে ব্রেইনলেস ক্রিয়েচার বলাতে তুমি বাড়িঘর ছেড়ে চলে গেলে। বাবা তো কোনো কারণ ছাড়া হঠাৎ রেগে গিয়ে তোমাকে ব্রেইনলেস ক্রিয়েচার বলেনি। সব মিলিয়ে বিচার করে দেখো, নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যেখান থেকে বাবার ধারণা হয়েছে। তুই আমাকে বিচার করা শেখাচ্ছিস? তোর এত বড় সাহস! এত চেঁচাচ্ছ কেন মা? আমি তো চেঁচাচ্ছি না। ঠিক আছে মা, তুমি বেশি রেগে যাচ্ছ। আমি রাখি, পরে কথা বলবো। খবরদার টেলিফোন রাখবি না। টেলিফোন ধরে থাক। আচ্ছা মা, টেলিফোন ধরে আছি। বলো কি বলবে। শান্তভাবে বলো মা, আমারা কি মনে করবে? তিথি টেলিফোন ধরে রইল। শায়লা বললেন, খবরদার, কোনোদিন তুই আমার সঙ্গে কথা বলবি না। কোনোদিন না। আচ্ছা, বলবো না। আর তুই তোর বাবাকে বলবি তাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। কত ধানে কত চাল বুঝিয়ে দেব। মাথা কামিয়ে তাকে আমার সামনে আসতে হবে। কত বড় সাহস আমাকে চাকর বাকরের সামনে অপমান করে। আমাকে স্টুপিড বলে। স্টুপিড পানিতে গুলে তাকে খাইয়ে দেব। শায়লা ঘটাং করে টেলিফোন রাখলেন। তিথি বাবার ঘরে ঢুকলো। জাফর সাহেব বিছানায় শুয়ে পড়েছেন। হাতে সত্যি সত্যি সেলফ কন্ট্রোলের বই। তিথিকে ঢুকতে দেখে আগ্রহ নিয়ে বললেন, কথা হয়েছে তোর মার সঙ্গে? হ্যাঁ হয়েছে। কি বলল? তিথি ইতস্তত করে বলল, তেমন কিছু বলেনি। তবে মনে হয় তার নিজের আচার আচরণে খানিকটা লজ্জিত। এখন লজ্জায় পড়ে টেলিফোনও করতে পারছে না, ফিরেও আসতে পারছে না। তুমি বরং কাল নিজে গিয়ে নিয়ে এসো। প্রথমে হয়তো খানিকক্ষণ মিথ্যা রাগ দেখিয়ে চেঁচামেচি করবে। তুমি পাত্তা দিও না। তিথি লক্ষ্য করল তার বাবার মুখ থেকে অন্ধকার অনেকখানি সরে গেছে। বাবার আনন্দিত মুখের দিকে তাকিয়ে বড় মায়া লাগছে। মা কেন যে এই মানুষটার উপর রাগ করে? জাফর সাহেব ইতস্তত করে বললেন, ইরা আর মীরা, ওরা কি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিল? হ্যাঁ বাবা, চাচ্ছিল। আমি তোমাকে দেইনি। মার সঙ্গে কথা না বলে ওদের সঙ্গে কথা বললে মা রেগে যাবে। তুমি যেমন ফট করে রেগে যাও, মাও তো সেরকমই রাগে। দ্যাটস ট্রু। তুই যা, ওই ছেলেটার ঘর দেখিয়ে দে। তিথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রওনা হলো। নুরুজ্জামান লুঙ্গি পরে সোফার এক কোণায় চুপচাপ বসে আছে। তিথিকে দেখে আগের মতো লাফ দিয়ে দাঁড়ালো। তিথি বলল, আসুন, আপনাকে আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। সরি, অনেকক্ষণ একা একা বসিয়ে রেখেছি। নুরুজ্জামান মেয়েটির ভদ্রতায় মুগ্ধ হয়ে গেল। অনেকক্ষণ একা একা বসিয়ে রেখেছি, কি সুন্দর করে কথাগুলি বলল। বলার কোনো দরকার ছিল না। তাকে তো একা একাই বসিয়ে রাখবে। তার সঙ্গে গল্প করার কার এমন দায় পড়েছে? নুরুজ্জামান বলল, ডিমগুলো কি করব? এখানে 17টা ডিম আছে।
18টা দিয়েছিলেন, একটা ভেঙে গেছে। ডিমের ব্যবস্থা আমি করব, আপনি আসুন। নুরুজ্জামান উঠে গেল। এটা আপনার ঘর, সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমের একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই। এটা গরম পানির আর এটা ঠান্ডা পানির কল। গোসলের সময় ঠান্ডা গরম দুরকম মিশিয়ে নেবেন। শুধু গরম পানির কল ছাড়লে কিন্তু বিপদে পড়বেন। খুব গরম পানি আসে, একেবারে বয়েলিং ওয়াটার। মশারি নেই, মশারির দরকারও নেই। 9তলা পর্যন্ত মশা উঠতে পারে না। কাবার্ডে 2টা কম্বল আছে। জানালা টানালা বন্ধ থাকলে শীত আসে না। একটা কম্বলেও শীত মানার কথা। তারপরেও যদি শীত না মানে, আচ্ছা ভাত দিতে একটু দেরি হবে। আপনার কি খুব খিদে পেয়েছে? নুরুজ্জামান বলল, জি। তাহলে আমি বরং 1 কাপ চা আর বিস্কিট দিয়ে যাই, আধ ঘন্টার মধ্যে ভাত দিয়ে দেব। জি আচ্ছা। তিথি রান্নাঘরের দিকে রওনা হলো। তার মায়া লাগছে। খিদে লেগেছে কিনা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ। কেউ বলে না, বলার নিয়ম নেই। সভ্য সমাজের নিয়ম হচ্ছে ভদ্রতা করে বলতে হয় খিদে নেই। খাবার ঘরের এক কোণায় 4টা মুরগি পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। এরা কোনো শব্দ করছে না। সবকটা একসঙ্গে ঘাড় উঁচিয়ে তিথিকে দেখছে। তিথির মনে হলো মুরগিগুলি খুব অবাক হচ্ছে। এতদিন তারা গ্রামের ঝোপে ঝাড়ে ঘুরে বেড়িয়েছে, আজ হঠাৎ 9তলা ফ্ল্যাটে। তাদের পায়ের নিচে মাটি নেই, আছে শ্যাগ কার্পেট। তিথি প্লাস্টিকের একটা বাটিতে খানিকটা পানি এগিয়ে দিল। 4জনই ঝাঁপিয়ে পড়ল পানির বাটির উপর। আহা বেচারারা! তৃষ্ণায় নিশ্চয়ই এদের বুক ফেটে যাচ্ছিল। মুখ ফুটে বলতে পারছিল না। তিথি খানিকটা চাল এনে দিল। খুঁটে খুঁটে চাল খাচ্ছে। পা একসঙ্গে বাঁধা থাকায় আরাম করে খেতেও পারছে না। আহা বেচারারা! নিন চা নিন। নুরুজ্জামান উঠে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিল। ঘরে বিস্কিট নেই, 1 স্লাইস রুটি মাখন লাগিয়ে এনেছি। চা খেয়ে একটা কাজ করে দেবেন? নুরুজ্জামান বিস্মিত হয়ে বলল, কি কাজ? মুরগিগুলির পায়ে দড়ি বাঁধা। দড়ি খুলে দেবেন। কাজের লোকের একটা ঘর আছে রান্নাঘরের পাশে, ওইখানে ছেড়ে রাখবো। সারাদিন বাঁধা ছিল, খুব মায়া লাগছে। নুরুজ্জামান বলল, জি আচ্ছা। তিথি একটুক্ষণ থেমে থেকে বলল, আপনি যখন দেশে ফিরে যাবেন তখন মুরগিগুলি সঙ্গে নিয়ে যাবেন, গ্রামে নিয়ে ছেড়ে দেবেন। পারবেন না? জি পারবো। তিথি কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলল, ওরা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখছিল। পানি দিলাম, এত আগ্রহ করে পানি খাচ্ছিল, মায়া পড়ে গেছে। নুরুজ্জামান বিস্মিত হয়ে তাকিয়ে আছে। কি অদ্ভুত কথা বলছে এই মেয়ে। একটা মানুষকে একা একা খেতে দেয়া যায় না। আবার নিতান্ত অপরিচিত একজন মানুষকে ভাত বেড়ে দিয়ে বসেও থাকা যায় না। তিথি টেবিলে ভাত বাড়ছে। জাফর সাহেব জানিয়েছেন তিনি রাতে ভাত খাবেন না। 1 গ্লাস লেবুর শরবত খাবেন। ঘরে লেবু নেই। লেবু ছাড়াই লেবুর শরবত বানাতে হবে। তিথির ধারণা বাবা লেবু নেই কেন এ নিয়েও খানিকক্ষণ হইচই করবেন। তার নিজেরও খিদে লেগেছে। লোকটির খাওয়া শেষ হবার পরেই তার খাওয়ার প্রশ্ন আসে। সে কতক্ষণ ধরে খাবে কে জানে। গ্রামের মানুষ বেশি খায়, কিন্তু সেই বেশি খাওয়াটা কত দ্রুত খায় নাকি ধীরে ধীরে খায় তা তার জানা নেই। নুরুজ্জামান ইতিমধ্যেই লুঙ্গি পরে মোটামুটি ঘরোয়া ভাব ধরে ফেলেছে। লুঙ্গি সাদা হলেও গায়ের গেঞ্জিটা গাঢ় নীল। চুলে তেল দেওয়ায় মাথা চকচক করছে। সে খুব সহজ ভঙ্গিতে টেবিলে খেতে বসলো। তিথির দিকে তাকিয়ে বলল, কাঁটা চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নাই। তিথি বলল, আপনাকে কাঁটা চামচ দেয়া হয়নি, হাত দিয়েই খাবেন। হাত ধোয়ার পানি? আসুন বেসিন দেখিয়ে দেই। বেসিনে হাত ধুয়ে নিন। হাত ধুয়ে খেতে শুরু করুন, আমি বাবাকে 1 গ্লাস শরবত বানিয়ে দিয়ে আসি। একা একা খেতে আপনার অসুবিধা হবে না তো? জি না, অসুবিধা কি? নুরুজ্জামান তিথির ভদ্রতায় আরেকবার মুগ্ধ হলো। জাফর সাহেব ভুরু কুঁচকে বললেন, লেবুর শরবত দিতে বললাম, লেবু কোথায়? লেবু নেই বাবা। থাকবে না কেন? নিশ্চয়ই আছে, ভালো মতো খুঁজে দেখ। খুঁজে যদি লেবু পাওয়াও যায় তোমাকে দেয়া হবে না। রাতে লেবু খাওয়া ঠিক না, পেটে অ্যাসিডিটি হয়। তোমার এই বয়সে পেটে অ্যাসিডিটি হওয়া ঠিক না। পেটে গ্যাস হবে। সেই গ্যাস ফুসফুসে চাপ দেবে। অক্সিজেন ফুসফুসে আসতে দেবে না, ফলে ব্রেইনে অক্সিজেনের অভাব হবে। মাথা ঘুরতে থাকবে। এক সময় দেখা যাবে পালস পাওয়া যাচ্ছে না।
জাফর সাহেব অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না বাবা? হচ্ছে। তাহলে এভাবে তাকিয়ে আছো কেন? শরবত খাও। তিনি এক চুমুকে গ্লাস শেষ করলেন। তিথিকে গ্লাস ফিরিয়ে দিতে দিতে বললেন, গাধাটা খেয়েছে? খেতে বসেছে। তুই খেয়েছিস? না, ওনার খাওয়া হলেই খেতে বসবো। অবশ্য খিদে মরে গেছে, খেতে ইচ্ছাও করছে না। একা একা খেতে ভালোও লাগে না। তুই খেতে বসার সময় আমাকে ডাকবি, আমি বসবো তোর সঙ্গে। আমার সঙ্গে তোমাকে বসতে হবে না, তোমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ো। নুরুজ্জামান হাত গুটিয়ে বসে আছে, এখনো খেতে শুরু করেনি। তিথি অবাক হয়ে বলল, খাচ্ছেন না কেন? নিমক নাই, নিমকের জন্য বসে আছি। তিথি রান্নাঘর থেকে লবণের বাটি এনে দিল। লবণকে নিমক বলার অর্থ তার কাছে পরিষ্কার হচ্ছে না। পাতে খাবার লবণকে সম্মান দেখিয়ে নিমক বলা হয় নাকি? অনেকে যেমন দই বলে না, বলে দধি। বড় সাইজের রুই মাছকে রুই মাছ বলে না, বলে রুহিত মাছ। তিথি টেবিলের অন্য প্রান্তে বসেছে। নুরুজ্জামানের নিমক খাওয়া বেশ আগ্রহ নিয়ে দেখছে। খানিকটা লবণ প্লেটের এক কোণায় নিল, খানিকটা নিল তর্জনীর মাথায়। সেই নিমক জিভে ছুঁয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলল। কোনো দোয়া হবে। একজন মানুষের সামনে চুপচাপ বসে থাকা যায় না। তিথি বলল, ঢাকায় কতদিন থাকবেন? মিনিস্টার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করব। তারপর একটু অন্য কাজও আছে। আর কি কাজ? একটু ঘোরাফেরা করব। ঢাকায় আগেও 2বার এসেছি, ঘোরাফেরা করতে পারি নাই। দেখার জিনিসের তো এই শহরে কোনো অভাব নেই। এবার ভাবছি যতটা পারি দেখব। ডায়নার একটা সন্তান হয়েছে, সেইটাও দেখে যাব। আপনার কথা বুঝলাম না। কার সন্তান হয়েছে? ডায়নার। ডায়নাটা কে? চিড়িয়াখানায় যে মেয়ে জলহস্তি আছে, তার নাম ডায়না। খবরের কাগজে দেখেছি ডায়নার একটা পুত্র সন্তান হয়েছে, আগে একটা কন্যা হয়েছিল। ও আচ্ছা, আপনি তাহলে চিড়িয়াখানার শিশু পার্ক এইসব ঘুরে দেখবেন? শিশু পার্ক দেখবো না, গতবার দেখে গেছি, বড় ভালো লেগেছিল। ভালো ভালো জিনিস তো বারবার দেখা যায়। তাও ঠিক। খেতে পারছেন তো? জি পারছি। পারবো না কেন? গ্রাম দেশে এত পদ দিয়ে তো কখনো খাই না। 2টা পদ থাকে, তরকারি আর ডাল। কোনো কোনো দিন ভাজি আর ডাল। ঢাকায় কাজকর্ম সারতে আপনার তাহলে কিছু সময় লাগবে। জি লাগবে। আমাদের এলাকায় একজন লোক আছে, টেলিভিশনে কাজ করে। ওনার সাথেও একটু দেখা করব। ওনার ঠিকানা আনতে আবার ভুলে গেছি। এই নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত। তবে টেলিভিশনে গেলে নিশ্চয়ই ওনার ঠিকানা পাবো। হ্যাঁ পাবেন। উনি বলেছিলেন ঢাকায় আসলে যেন তার সঙ্গে দেখা করি। পারলে আমাকে একটা সুযোগ করে দিবেন বলেছিলেন। তিথি বিস্মিত হয়ে বলল, কিসের সুযোগ? নুরুজ্জামান সহজ গলায় বলল, আমি পাতার বাঁশি বাজাতে পারি। উনি শুনে খুব খুশি হয়েছিলেন। তখন ঠিকানা দিয়ে বলেছিলেন, বাচ্চু মিয়া ঢাকায় আসলে দেখা করবেন। আমার ডাকনাম বাচ্চু। আপনি তাহলে একজন পাতাবাদক? ভালো ভালো। একদিন শোনাবো আপনাকে। পাতা পাওয়া গেলে হয়। সব পাতায় আবার সুর উঠে না। শহর বন্দর জায়গা, পাতা পাওয়া মুশকিল। আশেপাশে অশ্বত্থ গাছ আছে? জানি না আছে কিনা। আম গাছের পাতা দিয়েও হয়, খুব ভালো হয় না। দেখি অশ্বত্থের পাতা জোগাড় করব। আছে নিশ্চয়ই, এত বড় শহর, থাকার তো কথা। তিথি বলল, আপনাকে এত কষ্ট করার দরকার নেই। যদি গ্রামে কখনো যাই তখন শোনাবেন। আর আপনারা কি কখনো গ্রামে যাবেন? আপনারা হয়েছেন শহরবাসী। শহরের নেশা একবার লেগে গেলে গ্রাম ভালো লাগে না। শহরের নেশা বড় খারাপ নেশা। তিথি বলল, তাও ঠিক। তবে আমার গ্রাম খুব খারাপ লাগে না। একবার গিয়ে দাদাজানের সঙ্গে 2 সপ্তাহ ছিলাম। আমি জানি, উনি আমাকে বলেছেন। উনি আমাকে খুব পেয়ার করেন। ও আচ্ছা, ভুলেই গেছি। উনি আপনাকে একটা পত্র দিয়েছেন। বলে দিয়েছেন জরুরি, আমি নিয়ে আসি। নুরুজ্জামান উঠতে গেল। তিথি বলল, খাওয়া শেষ করুন, তারপর দেবেন। নুরুজ্জামান খাওয়া শেষ করল। খাওয়ার শেষ পর্বও দর্শনীয়।
প্লেটে খানিকটা পানি ঢেলে সেই পানি দিয়ে প্লেট পরিষ্কার করে সেই পানি ডালের মতো চুমুক দিয়ে খাওয়া। রীতিমতো গা ঘিনঘিন করা ব্যাপার। তিথি তাকিয়ে আছে বলেই লজ্জিত গলায় বলল, নবী করিম এভাবে খেতেন, এতে আয়ু বৃদ্ধি হয়। ও আচ্ছা, ঘরে কি পান আছে? জি না, মা পান খান, তিনি তো বাসায় নেই, তাই পানের সরঞ্জামও নেই। আচ্ছা, আমি পানের ব্যবস্থা করছি। কিভাবে করবেন? রিসিপশনে লোকজন আছে, এদের বললে পান এনে উপরে দিয়ে যাবে। সামান্য পানের জন্য আপনাকে নিচে নামার দরকার নাই। আমাকে নিচে নামতে হবে না, আমি ইন্টারকমে বলে দেব। তিথি কিছু খেতে পারল না। ভাতের গামলা এতক্ষণ ফ্যানের নিচে ছিল বলেই ভাত ঠান্ডা কড়কড়া হয়ে গেছে, চিবানো যায় না এমন অবস্থা। তরকারিও কোনোটিতে লবণ হয়নি। নুরুজ্জামান প্রচুর লবণ কেন নিয়েছে তা এখন বোঝা যাচ্ছে। তিথির খুব ক্লান্তি লাগছে, অনেক কাজ বাকি। টেবিল থেকে থালা বাসন সরানো, পরিষ্কার করা, রান্নাঘরও নোংরা হয়ে আছে। শোবার আগে সব ঝকঝকে না করে রাখলে ভালো ঘুম হয় না। ঘুমের মধ্যেও বারবার মনে হয় কি যেন বাকি থাকলো, কি যেন বাকি থাকলো। সব কাজ শেষ করে এক পেয়ালা চা হাতে তিথি বারান্দায় এসে বসলো। ঘুমোতে যাবার আগে এটি হচ্ছে তার শেষ রুটিন। 9 তলার দক্ষিণমুখী বারান্দা, খুব হাওয়া। একবার মনে হয় বেতের চেয়ার সহ তাকে উল্টে ফেলে দিচ্ছে। আকাশের কাছাকাছি বাস করায় অনেক সুবিধার একটি হচ্ছে হাওয়ার সঙ্গে খেলার সুযোগ। আজ আবার জোছনা হয়েছে, বারান্দা চাঁদের আলোয় মাখামাখি। জোছনাটাও বেশ অদ্ভুত, মনে হচ্ছে শুধু বারান্দায় জোছনা হয়েছে, আর কোথাও নয়। টেলিফোন বাজছে, উঠে ধরতে ইচ্ছে করছে না। অনেক রাতে খুব আজে বাজে ধরনের কল আসে। আবার মারুফও মাঝরাত ছাড়া টেলিফোন করে না। 60% সম্ভাবনা কুৎসিত মানসিকতার কোনো মানুষ টেলিফোন করেছে। তিথি টেলিফোন ধরা মাত্র সে বলবে, আপা এত রাত পর্যন্ত জেগে আছেন কেন, কি করছেন? তারপরে শুরু করবে অশ্লীলতম কিছু কথাবার্তা। আবার 40% সম্ভাবনা হলো মারুফ টেলিফোন করেছে। টেলিফোন না ধরা মানে সেই সম্ভাবনা অগ্রাহ্য করা। তিথি তা পারবে না। তিথি কেন, কোনো মেয়েই পারবে না। তিথি টেলিফোন ধরে ভয়ে ভয়ে বলল, হ্যালো। তিথি, হুম। তোমাদের টেলিফোন নষ্ট নাকি বলো তো? সন্ধ্যাবেলা অনেকবার চেষ্টা করলাম। সন্ধ্যাবেলা টেলিফোনের লাইন খোলা ছিল। ও আচ্ছা, তুমি এখনো ঘুমাওনি? না। করছিলে কি? বারান্দায় বসে জ্যোৎস্না দেখছিলাম। জ্যোৎস্না আছে নাকি? হুম। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে খুব ক্লান্ত। কিছুটা ক্লান্ত তো বটেই, অনেক কাজ করলাম, রান্না বান্না, ঘর গোছানো। তোমার মা এখনো আসেনি? হুম। তোমার মা কি খুব রাগী মহিলা? তাকে দেখে কিন্তু সেরকম মনে হয় না। মা মোটেই রাগী মহিলা না, তার সব রাগ শুধু বাবার উপর, আর কারো উপর তার কোনো রাগ নেই। তোমার মার প্রসঙ্গে কথা তোলায় তুমি আবার রাগ করনি তো? না, আমার সবচেয়ে ভালো গুণ হলো আমি কখনো রাগ করি না। কারো উপর তোমার রাগ হয় না? হয়, তবে আমার একটা টেকনিক আছে। ওই টেকনিক ব্যবহার করে রাগটাকে অভিমানে নিয়ে যাই, তারপর খানিকক্ষণ কাঁদি, অভিমান দূর হয়ে যায়। তুমি দেখি একেবারে বইয়ের ভাষায় কথা বলছো। সত্যি কি এরকম করো? হ্যাঁ, করি। কিভাবে কাঁদো, ভেউ ভেউ করে না নিঃশব্দ কান্না? ছোটবেলায় ভেউ ভেউ করেই কাঁদতাম, এখন নিঃশব্দে কাঁদতে চেষ্টা করি, পারি না। কি করি জানো? বাথরুমে ঢুকে যাই। আমার একটা খুব নরম নীল রঙের তোয়ালে আছে, ওই তোয়ালেতে মুখ ঢেকে কাঁদি, যাতে কান্নার শব্দ কেউ শুনতে না পায়। পানির ট্যাপ ছেড়ে রাখলেই হয়, পানি পড়ার শব্দে কান্নার শব্দ ঢাকা পড়ে যায়। তিথি হাসতে হাসতে বলল, আমার হচ্ছে নীল তোয়ালে টেকনিক, সবার টেকনিক তো একরকম না। তোমার কি ঘুম পাচ্ছে তিথি? না। সারা রাত কথা বলতে পারবে? অন্য কারোর সঙ্গে পারবো না, তবে তোমার সঙ্গে পারবো। বেশ, আজ তাহলে সারা রাত কথা বলবো। কত মানুষ কত ধরনের রেকর্ড করে, আমরা সারা রাত ননস্টপ কথা বলে রেকর্ড করব। রাজি আছো? আছি। বেশ, তাহলে শুরু করা যাক। প্রথম বাক্যটি কি আমি বলবো? বলো। তুমি এত ভালো কেন তিথি?
তিথির চোখে পানি এসে গেল। টেলিফোনের এই এক সুবিধা, কথা বলতে বলতে চোখে পানি এসে গেলেও ওপাশের মানুষটা বুঝতে পারবে না। হ্যালো তিথি, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। তিথি বলল, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো তিথি, হ্যালো। আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। তিথি, ওপাশ থেকে অনেকক্ষণ হ্যালো হ্যালো শব্দ শোনা গেল, টেলিফোনের খটখট শব্দ হলো, তারপর পুরোপুরি নিঃশব্দ। নষ্ট টেলিফোন থেকে শোঁ শোঁ যে আওয়াজ হয় তাও হচ্ছে না। তিথি আবারও বারান্দায় এলো। এখন আর চাঁদটা দেখা যাচ্ছে না। আর্কিটেক্ট বাড়ি ডিজাইন করার সময় পূর্ব পশ্চিম কত কিছু খেয়াল করেন। কোন দিকে রোদ আসবে, কোন দিকে আসবে না, সব তাদের নখদর্পণে। কিন্তু চাঁদের আলো সম্পর্কে তারা কিছু ভাবেন না কেন? চাঁদটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ না? এমন একটা বারান্দা কি তারা বানাতে পারেন না যেখানে যতক্ষণ চাঁদ থাকবে ততক্ষণ চাঁদের আলো থাকবে? তিথির হাই উঠছে। বিছানায় যেতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে আজ রাতে তার ঘুম হবে না, তাকে জেগে থাকতে হবে। তিথি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। বাথরুমে গা ধুলো। শীত নেমে গেছে, পানি কনকনে ঠান্ডা। ইচ্ছা করলেই গরম পানি মিশিয়ে নিতে পারে, ইচ্ছা করছে না। শরীরে এক ধরনের যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা দূর করতে ঠান্ডা পানি লাগবে। বিছানায় শুতে গিয়ে তার মনে হলো দাদাজানের চিঠিটা পড়া হয়নি। খাবার ঘরের টেবিলে চিঠিটা পড়ে আছে। চিঠির যদি প্রাণ থাকতো তাহলে সে নিশ্চয়ই বলতো, এই যে তিথি, এখনো তুমি আমাকে পড়ছো না কেন? এত অবহেলা কিসের? তিথির গায়ে নাইটি। এমন একটা স্বচ্ছ পোশাকে কি খাবার ঘরে যাওয়া ঠিক হবে? যদি হুট করে ওই লোকটা খাবার ঘরে ঢুকে পড়ে? এই পোশাকে তাকে দেখলে লোকটা কি ভাববে কে জানে। হয়তো তার ছোটখাটো একটা স্ট্রোক হয়ে যাবে। বসার ঘরে কেউ নেই। তিথি চিঠি নিয়ে শোবার ঘরে ঢুকে গেল। তিথির দাদাজান লিখেছে, তিথি সোনামণি, বয়সের একটি পর্যায়ে মানুষ পরিত্যক্ত হয়। আমি সেই পর্যায়ে পৌঁছিয়াছি। আমার সঙ্গ এখন সবার বিরক্তি উৎপাদন করে। নিজের পুত্র কন্যারাও এখন আর আমার পত্রের জবাব দেয় না। তাহারা পত্র পাঠ করে কিনা সেই বিষয়েও আজ আমার সন্দেহ হয়। তোমার বাবাকে গত 4 মাসে মোট 6টি পত্র দিয়াছি, সে একটিরও জবাব দেয় নাই। তোমার কথা স্বতন্ত্র। গত 4 মাসে তোমাকে আমি 3টি পত্র দিয়াছি। তুমি 3টিরে যে শুধু জবাব দিয়াছ তাই না, নিজ থেকেও একটি পত্র লিখিয়াছ। তোমার পত্রগুলি বারবার করিয়া পড়িয়াছি এবং বড়ই তৃপ্তি লাভ করিয়াছি। তোমার পত্র পাঠে মনে হয় তুমি তোমার জীবন নিয়ে বড়ই চিন্তিত। এত চিন্তিত হইবার কিছু নাই। যাহা ঘটিবার তাহা ঘটিবে। আল্লাহ পাক মানুষকে সীমিত স্বাধীন সত্তা দিয়া পাঠাইয়াছেন। আমাদের কাজ করিতে হইবে এই সীমিত স্বাধীনতায়। মূল চাবিকাঠি তাহারই হাতে। কাজেই এত চিন্তা করিয়া কি হইবে? যাহা হোক, আমি তোমাকে আধ্যাত্মবাদ শিখাইতে চাই না। সবকিছুরই একটা সময় আছে। আমি শুধু তোমাকে মন স্থির রাখিবার উপদেশ দিতেছি। মনকে কাঁটা কম্পাসের মতো হইতে হইবে। কম্পাসের কাঁটা সাময়িকভাবে নাড়া খাইতে পারে, তবে তাহার দিক কিন্তু ঠিকই থাকে। এক্ষণে অন্য একটি বিষয়ের অবতারণা করিতেছি। নুরুজ্জামান ছেলেটিকে ভালো করিয়া লক্ষ্য করো। আমার অত্যন্ত পছন্দের ছেলে। তাহার কাজকর্ম নির্বোধের ন্যায়, তবে সে নির্বোধ নয়। তাহার মন কম্পাসের কাঁটার ন্যায় স্থির। এই সমাজে যাহা সচরাচর দেখা যায় না। তুমি গত চিঠিতে জানিতে চাহিয়াছিলে কোন ধরনের ছেলে তোমার বিবাহ করা উচিত। নুরুজ্জামান হচ্ছে সেই ধরনের ছেলে। আমার ধারণা নুরুজ্জামানের মতো কোনো একজনের সঙ্গে তোমার বিবাহের ফল অত্যন্ত শুভ হইবে। আমি সরাসরি নুরুজ্জামানের কথাও বলিতে পারিতাম, বলিলাম না কারণ তোমাদের বাস্তবতা আমি জানি। আমার পত্র পাঠে রাগ করিও না বা বিরক্ত হইও না। আমি যাহা ভালো বিবেচনা করিয়াছি তাহাই বলিয়াছি। বাকি চিঠি আর পড়তে ইচ্ছে করছে না। তিথি চিঠিটা দলা পাকিয়ে কাবার্ডের দিকে ছুঁড়ে মারল। দাদাজানের বুদ্ধিশুদ্ধি কি পুরোপুরিই গেছে? আজকে আমি পড়লাম হুমায়ুন আহমেদের লেখা তিথির নীল তোয়ালের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো পর্যায়ক্রমে শীঘ্রই প্রকাশ করা হবে। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
কোনো পরামর্শ থাকলে বা কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।